বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে যুক্ত হলো জুলাই বিপ্লবের বীরত্বগাথা, স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতিও। ৭১-এর যুদ্ধ জয়ের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। ভ্যাট আদায়ের পরিসংখ্যানে গড়মিল, বেশি দেখানো হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। বর্তমান সিস্টেমে ত্রুটির সুযোগ নেই দাবি এনবিআর চেয়ারম্যানের, খতিয়ে দেখার আশ্বাস। উত্তরের জনপদে শীতের দাপট, প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। এবার আগে ভাগেই ঠান্ডা পড়ায় বিপাকে মানুষ। পুরানো গরম কাপড়ের দোকানে নিম্নবিত্তের ভিড়। দেশে ফিরলেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৭ বাংলাদেশি, দ্রুত পুনর্বাসনের দাবি। জুলাই অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করে হয়েছিলেন দণ্ডিত। এবং টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জয় করে রাজস্বিক প্রত্যাবর্তন বাংলাদেশের। বিমানবন্দরে বরণ শিরোপা জয়ীদের, ট্রফি পুরো জাতিকে উৎসর্গ অধিনায়ক তামিমের। দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য, একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট, আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। ভোরের সময়ে সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা, প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে ৭১-এ মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বৃহৎ পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। প্রেসে ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ১৯৫২ সাল থেকে ২০২৪ সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে ২০২৫ শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা পঞ্চম থেকে নবম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলবো না, এরকম নামে একটা লেখাও পঞ্চম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন ২৬ তারিখে একবার, ২৭ তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি ৭ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম, সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর বছর পরিবর্তন হবে না, যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো। একই বই যেন আমরা ১০ বছর বা ২০ বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি ১৬ লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৭৫০ কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেশটির গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পছন্দ করছে না ঢাকা। ৫ আগস্টের পর প্রথম বৈঠকেই দিল্লিকে এ বার্তা দিলেন পররাষ্ট্র সচিব। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বললেন, দুই দেশের জনগণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় দিল্লি। একদিনের সফর শেষে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি।
5 আগস্ট পট পরিবর্তনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের আলোচনায় বসল বাংলাদেশ ও ভারত। ঢাকা দিল্লি সম্পর্ক যখন চ্যালেঞ্জিং সময় পার করছে তখন সফরে এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকাল 8:30টায় ঢাকায় অবতরণের পর 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। 4.25 ঘন্টার দীর্ঘ বৈঠকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা আলোচনা হয় দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে। উঠে আসে অভিন্ন পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, ভিসা কার্যক্রম স্বাভাবিক করা সহ বিভিন্ন বিষয়। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির নাক গলানোর বিষয়গুলো ঢাকা পছন্দ করছে না। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস। এর আগে সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র সচিব জানান, দুই দেশের জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. In the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed, we expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব, আর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার পর নিজ দেশের উদ্দেশ্যে রওনা করেন ভারতের পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ইস্যুতে কলকাতার গণমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রচার করা হচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের একটি রাজনৈতিক দল এ ধরনের ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে রাজ্যে যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে সেটি কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেন মমতা। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি আরও বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক কি হবে সেটা কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে। দাঙ্গাকারী কতিপয় সমাজ বিরোধী এবং দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গাকারী কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা, কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। বাংলাদেশ নিয়ে চলা অপপ্রচার রুখতে এবার ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে ইইউভুক্ত 19 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। বৈঠকে নির্বাচন সহ অন্যান্য ইস্যুতেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূতরা। এ সময় ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত 19 দেশের রাষ্ট্রদূত। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর একসঙ্গে এত দেশের প্রতিনিধির সঙ্গে এটি প্রথম বৈঠক ডক্টর ইউনূসের। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুরে এই বৈঠক শুরু হয়ে চলে প্রায় 3 ঘন্টা। এতে অংশ নেন ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন সহ ইইউভুক্ত 19 দেশের আবাসিক অনাবাসিক দূতরা। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে কূটনীতিকদের পক্ষে নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউ এর হেড অফ ডেলিগেশন। দীর্ঘ এই আলোচনায় ডক্টর ইউনূস কূটনৈতিক প্রতিনিধিদের বক্তব্য শোনেন। এ সময় মিলার বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে সেসব রুখতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। How to deal with this misinformation, if you have any suggestions, and
anything that we can do to cope with it because it's hurting us a lot. ক্ষমতায় থাকার সুযোগে পাচার করা টাকায় এখন বিদেশ থেকে বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সরকারের তরফে সেই বার্তাও জানানো হয় দূতদের। Bringing the whole economy in a situation where it's almost collapsing. Banking system hardly functions. পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, দিল্লি থেকে ভিসা সেন্টার সরানোর বিষয়ে আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় কূটনীতিকদের। অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন। জাতীয় ঐক্যমত সহ দেশের রাজনীতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় গণমাধ্যম ব্যবহার করে পলাতক শক্তি দেশবিরোধী কাজে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা সহযোগীদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে রাতে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন প্ল্যাটফর্মটির নেতারা। তাদের দাবি, হাসনাত, সার্জিস সহ অন্যান্য সমন্বয়কদের ওপর হামলা গোয়েন্দা ব্যর্থতা। তবে এসব হামলায় তারা ভীত নন বলে জানান আহ্বায়ক হাসনাত। তিনি বলেন, গণমাধ্যম ব্যবহার করে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে। হাসিনা এবং হাসিনা গং এই পুরো শক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে, ফাইন্যান্স নিয়ে, তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে, পলাতক ফেসিবাদী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত না এই পলাতক ফেসিবাদী, আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনাকে বিদায় নিয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে যশোর থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত পদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। সোমবার দুপুরে এ পদযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। বক্তারা বলেন, ঢাকা দিল্লির সম্পর্কে ফাটল ধরাতে চক্রান্ত চললেও তা সফল হবে না। এ সময় সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। অভ্যুত্থানের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে চলছে টানাপোড়েন। এ প্রেক্ষাপটে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে সোমবার যশোর থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত পদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। তারা অভিযোগ করেন, ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। হাসিনা চলে গেছে, কিন্তু সে প্রতিদিন যে প্রেসক্রিপশন পাঠায়, বন্যা প্রেসক্রিপশন, আমাদের লঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারের প্রেসক্রিপশন এবং আমাদের প্রত্যেকটা সময় নৈরাজ্য সৃষ্টি করার যে প্রেসক্রিপশন, এর বিরুদ্ধে প্রতিবাদের জন্যই কিন্তু আজকে আমরা এখানে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে বিভিন্ন দালাল চক্র আছে, বিভিন্ন দোসর আছে, তারা বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে যে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, এমন একটি মিথ্যাচার এবং গুজব রচনা করছে, এটা আর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে নানা ধরনের চক্রান্ত চলছে, তবে এই অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন তারা। আপনারা যতই উস্কানি দিন, আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরাতে আপনারা পারবেন না। এবং বাংলাদেশের জনগণ, হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ আছে। সার্বভৌমত্বে যদি কোনো রকম হামলা হয়, বাংলাদেশের ছাত্র জনতা একত্রে তাদের সকলকে রুখে দেবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত থাকার কথা জানান শিক্ষার্থীরা। সময় সংবাদ, বেনাপোল। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11 ডিসেম্বর থেকে আগরতলা অভিমুখে যৌথ লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সোমবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা জানান, বাংলাদেশ ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করছে। ভারতীয় আগ্রাসন বিরোধী যৌথ পদযাত্রার দুদিন পরই ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা এলো সোমবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে। নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, এই তিন অঙ্গ সংগঠনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে 11 ডিসেম্বর সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে
আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এদিন প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে জানিয়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভারতীয় মিডিয়ার প্রভাব পড়বে না দেশে, কেননা সাম্প্রদায়িকতা ইস্যুতে বাংলাদেশ ভালো অবস্থানে। ভারতকে ভাবতে হবে এই সাউথ ইস্ট এশিয়া সকল দেশ ছাড়া উনি একা একা কিভাবে চলবে। সে রাজনৈতিক দল নিয়ে চলবে না, জনগণ নিয়ে চলবে। সকল রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়েছে এবং ইচ এন্ড এভরিবডি ক্যান রিয়েলাইজ দ্য অ্যাকশন অফ ইন্ডিয়া। এদিকে ইকোনমিক রিপোর্টার্স ইউনিটি ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়া হলে কেটে যাবে দেশের সংকট। সব সংস্কারকে ওনারা করতে পারবেন আমার তো মনে হয় না। অতএব আমরা চাই যে ওনারা যেভাবে আগে কথাটা বলছেন যে ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো আসুক, তারপরে এই সংস্কার নিয়ে একটা সব দলের সাথে ওনারা কথা বলুক, একটা ঐক্যমত্যে পৌঁছাক এবং একটা টাইম ঠিক করুক কখন ইলেকশনটা দিবে। শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখনও তার পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিগত সরকারে একটা গোষ্ঠী দ্বারা পরিচালিত ছিল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জরুরি সংস্কার কাজ শেষ করে আগামী ৩-৪ মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে প্রযুক্তির সহায়তা নিয়ে হালনাগাদ করতে পারে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা। তারা বলেন, প্রত্যেক প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে আরও শক্তিশালী করতে হবে। এছাড়া আওয়ামী লীগ আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে জড়িত কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে না রাখতে কমিশনের কাছে প্রস্তাব দেওয়ার কথা জানানো হয়। নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এদের নিয়োগ ইত্যাদির জন্য যে সময় লাগে। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার বিভাগ আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। ভোরের সময় আরো থাকছে। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা মনে করেন পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। পুলিশ হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। হঠাৎ তীব্র ঠান্ডায় জবুথবু বরেন্দ্র জনপদ নওগাঁ। তাপমাত্রা কমে নেমেছে 10 ডিগ্রিতে। হিমেল বাতাসের সঙ্গে বাড়ছে ঘন কুয়াশা। দিনভর দেখা মিলছে না সূর্যের। বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। কনকনে ঠান্ডা এবং হিম বাতাসের সঙ্গে এই তীব্র কুয়াশা স্বাভাবিক জীবনযাত্রার উপর কিন্তু প্রভাব ফেলেছে। গতকাল থেকে এই শীতের যে তীব্রতা তা কিন্তু বাড়ছিল। আমরা দেখছিলাম যে গতকালকে সারাদিন কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং দিনভর কুয়াশা ধরেছে এবং শীতের যে তীব্রতা তা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল এবং তাপমাত্রা এই মুহূর্তে 9-10-এর ঘরে কিন্তু ওঠানামা করছে এবং 2 দিন আগে 9.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নওগাঁ জেলায়। গতকালকে তাপমাত্রা কিছুটা বেড়েছিল, কিন্তু শীতের যে দাপট, তীব্র ঠান্ডা, স্বাভাবিকভাবে কাজকর্মে নামতে পারেনি সাধারণ জনগণ। অন্যদিকে কিন্তু এই এলাকায় আসলে বরেন্দ্র এলাকায় ইতিমধ্যে কিন্তু ধান কেটে তোলার একটা মৌসুম চলছে। আগাম ধান রোপণের জন্য বীজ তলা তৈরির একটা প্রস্তুতি থাকে। স্বাভাবিকভাবে কাজকর্ম কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং নিম্ন আয়ের মানুষ যারা ভোর সকালে কাজের সন্ধানে বের হচ্ছেন তাদের কষ্টটা কিন্তু আরেক দফা এখানে বাড়তি আমরা লক্ষ্য করছিলাম এবং রাস্তাঘাটগুলোতে কিন্তু লোকজনের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে এবং এবার কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের এই যে দাপট, তাপমাত্রা আসলে নিচে নেমে আসাটা এখানে শীতের যে তীব্রতা তা কিন্তু আরো বাড়বে এমন আভাসই কিন্তু জানান দিচ্ছে এবং প্রতি বছরই কিন্তু আসলে শীতকে ঘিরে জেলা প্রশাসন বিভিন্ন উচ্চবিত্ত মানুষের যে একটা নিম্ন আয়ের মানুষের প্রতি যে সহযোগিতার হাত বাড়ানোর প্রচেষ্টা থাকে, এবার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি এবং এই জায়গায় কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা গরম কাপড় কেনার জন্য বিভিন্ন দোকানগুলোতে যাচ্ছেন এবং গরম কাপড় সংগ্রহের একটা চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে এই এলাকায় আসলে শীতের যে তীব্রতা অনেকটাই কিন্তু বাড়তি তীব্রতা, জীবনযাত্রা অনেকটাই নাভিশ্বাস তুলে ধরে এবং রাস্তাঘাটগুলোতে যেমন মানুষের উপস্থিতি কমে আসে, কাজকর্মে স্থবিরতা নেমে আসে, জীবনযাত্রা এক ধরনের কিন্তু ছন্দপতন। এবার কিন্তু সেই রকমই একটি আভাস কিন্তু জানান দিচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে
বর্তমান যে তাপমাত্রা বিরাজ করছে এই তাপমাত্রা কিন্তু 9 থেকে 10-এর ঘরে ওঠানামা করছে। এই তাপমাত্রা কিন্তু আগামী সপ্তাহের দিকে আরেক দফা কমবে এবং সেই তাপমাত্রায় কিন্তু এখানকার যে জীবনযাত্রা তা কিন্তু ব্যাহত হবে এমন কিন্তু চিত্র বলে দিচ্ছে। তবে সব মিলে কিন্তু এই এলাকায় শীতের যে দাপট, শীতের যে তীব্রতা তা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং আগামীতে এই শীত মোকাবেলার জন্য কিন্তু সার্বিক একটা সহযোগিতা, প্রশাসনের প্রচেষ্টা সব মিলে কিন্তু একটা নিম্নবিত্ত মানুষের আশা প্রত্যাশা করছে। তো এই ছিল নওগাঁ সহ এই অঞ্চলের শীতের তীব্রতার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। শীতের তীব্রতা বাড়ায় পুরাতন কাপড়ের দোকানে ভিড় বেড়েছে রংপুরে। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন। ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে এবছর বেচা বিক্রি ভালো। শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। অগ্রহায়ণের শেষে বেড়েছে শীতের তীব্রতা। পৌষ মাঘ এখনো বাকি। রংপুর মহানগরীতে ভিড় বাড়ছে পুরাতন কেজি মার্কেটের দোকানগুলোতে। প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার শীতের কাপড়। দাম তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বেশি পুরনো শীত বস্ত্রে। নগরীর স্টেশন এলাকার এই কাপড় বাজারে মেলে পুরনো ব্লেজার, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, ওভারকোট, কম্বল সহ নারীদের শীতের পোশাকও। স্টেশন বাজার ছাড়াও সুরভি উদ্যানের সামনে ফুটপাত সহ বিভিন্ন মার্কেটে পুরোদমে জমে উঠেছে শীতের কাপড় কেনা বেচা। তবে গতবারের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। এখানে কোন জিনিসের দাম আর কি একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মায়ের জন্য এখন সোয়েটার খুঁজছি আর কি বাসায় পরার, কিন্তু দাম বেশি যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবছর শীত একটু আগে ভাগে নামায় এখন পর্যন্ত বিক্রি ভালো। তবে পাইকারিতে দাম বেড়েছে এমন অজুহাতও দিচ্ছেন তারা। যেখান থেকে আনি সেখানেই রেটটা বেশি আছে। ওই রেটটা বেশি হওয়ার কারণে আমাদেরকে একটু বেশি রেটে বেচতে হচ্ছে। দাম বেশি দেখে অনেকে নিতেছে না। জেলা প্রশাসন বলছে শীত নিবারণে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান আছে। এই পর্যন্ত মন্ত্রণালয় থেকে রংপুর জেলার জন্য 1600 কম্বল পেয়েছে এবং 1600 কম্বল আমরা 8টি উপজেলাতে 200 করে কম্বল আমরা বিতরণ করার জন্য আমরা প্রেরণ করে দিয়েছে এবং সেই বিতরণ কার্যক্রমগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলমান আছে। চলতি সপ্তাহে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ওঠানামা করছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জুলাই অভ্যুত্থানের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 27 প্রবাসী বাংলাদেশি দেশে ফিরলেন। সোমবার রাত 8টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফেরানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এসব প্রবাসী শ্রমিক। নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তাদের। এই অশ্রু দেশের মাটিতে ফিরে আসার, এই আনন্দাশ্রু পরদেশের কারাগার থেকে মুক্তি পাবার। সোমবার রাত 8টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন জুলাই আন্দোলনে আরব আমিরাতে আটক 27 প্রবাসী বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে দেশটির কর্তৃপক্ষ তাদের ক্ষমা ঘোষণা করে দেশে পাঠিয়েছে। আমাদের কোনো দোষ ছিল না, ফেসবুকে একদম মোবাইলে কোনো কিছু পাই নাই, এরপর আমাদেরকে 5 মাস ধরে জেলখানে লাগছে। অনেক কষ্ট হয়েছে, একটা খবুজ দিয়ে খাইছি পুরোদিন। পাসপোর্ট মানিব্যাগ মোবাইল কিছু দেয় না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত ওখানে করছে, অনেক নির্যাতন হয়েছে। সাজা পুলিশ স্টেশন থেকে যে 5 মিনিটের জন্য যাওয়ার জন্য, তা আমি সেখানে গিয়ে যেটা অনুভব করলাম যে আমাকে আটকে দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের সমর্থনে প্রবাসের মাটিতে আন্দোলন করে সাজা ভোগ করা 186 জন প্রবাসী ফেরত এসেছেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমাদের ছাত্রদের মারছে, এই জন্য আমরা ওইখানে সবাই মিলে জড়িত হয়েছে, এই জন্য আমাদের জঙ্গিমান হয়েছে, আমাদের জঙ্গি না, এই জন্য আমাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে সবাইকে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই গ্রেপ্তারটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। দেশে ফিরতে পারলেও তাদের বিরুদ্ধে এখনো জিসিসিভুক্ত 6 দেশে ভ্রমণ ও কাজের বিষয়ে নিষেধাজ্ঞা জারি আছে। দ্রুত এই সমস্যা নিরসনের দাবি ভুক্তভোগীদের। গালফের মধ্যে এনি কোনো কান্ট্রিতে আমরা ঢুকতে পারবো না, জিসিসি ব্লক করছে। এটা আমরা সরকারের কাছে আগুল আবেদন জানাই। আমরা যেহেতু আমিরাত এর মধ্যে এই জিনিসটা করছি, আমাদের যাতে নেক্সটে অন্যান্য দেশের মধ্যে যাওয়ার সুযোগ সুবিধা দেওয়া দেয়। যারা আমাদেরকে ফাঁসিয়েছে তাদের বিচার হতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রবাসী কর্মীরা। এরই সূত্র ধরে বাংলাদেশি আন্দোলনকারীদের আটক করেছিল দেশটির সরকার। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর দেয়া ভ্যাট আদায়ের তথ্যে মিলেছে গরমিল। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর প্রতি মাসেই গত বছরের তুলনায় আমদানি পর্যায়ে ভ্যাট আদায় কমলেও 4 মাসের যোগফলে তা প্রায় 3% বেশি দেখানো হয়েছে। একই সময়ে স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেশি দেখানো হয়েছে প্রায় 370 কোটি টাকা। এনবিআর-এর হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে। রাজস্ব আদায় নিয়ে মাঝে মাঝে নানামুখী সমালোচনার মুখে পড়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারে মূল্য সংযোজন কর আহরণের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গরমিল, যা নিয়ে তৈরি হতে পারে বিভ্রান্তি। অক্টোবরে প্রকাশ করা রাজস্ব আহরণের তথ্য বলছে, আমদানি পর্যায়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আদায় হয়েছে 16,730 কোটি 82 লাখ টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2.83% বেশি। অথচ ওই সময়ে মাস প্রতি আমদানি পর্যায়ে মূসক আদায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। হিসাব করলে দেখা যায় প্রকৃত আদায় ছিল 15,257 কোটি 8 লাখ টাকা, অর্থাৎ 1,473 কোটি 74 লাখ টাকার গরমিল চিহ্নিত হয়েছে। এদিকে স্থানীয় পর্যায়ে তথা দেশের ভিতরে কেনাকাটায় যে মূসক আদায় হয়েছে সে হিসেবেও ত্রুটি দেখা গেছে। জুলাই অক্টোবর সময়ে এ ধরনের মূসক আদায় হয়েছে 24,462 কোটি 77 লাখ টাকা, অথচ এনবিআর-এর দেয়া তথ্যের মাস ভিত্তিক যোগফল দাঁড়ায় 24,093 কোটি 30 লাখ টাকা, অর্থাৎ 369 কোটি 47 লাখ টাকা আদায় বেশি দেখানো হয়েছে। এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে প্রশ্ন করা হলে তার দাবি, বর্তমান সিস্টেমে ভুল হওয়ার সুযোগ নেই, তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি। এরকম তো হওয়ার কথা না। আমাদের এখন কালেকশন ফিগার কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা অ্যাকচুয়াল কালেকশন হয় সেটাই দেখাই এবং আমাদের আইবাস সিস্টেম থেকে আমরা এটা জেনারেট করি, ফলে এখানে যোগ বিয়োগে ভুল হওয়ার সুযোগ নাই। যদি ওরকম কোনো ভুল থাকে আমরা কারেক্ট করি। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যেখানে ভ্যাট বাবদ আদায় করা হবে সর্বোচ্চ 1,82,783 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন 175 টাকা এবং খোলা তেল 157 টাকা নির্ধারণ করেছে সরকার। ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামে বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ঢাকার বাজারে হঠাৎ করেই প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল, কোথাও কোথাও পাওয়া গেলেও রাখা হচ্ছে অতিরিক্ত দাম। এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এডিবল অয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা হায়দার ভোজ্য তেলের নতুন দাম ঘোষণা করেন। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 167 টাকা থেকে 8 টাকা বাড়িয়ে 175 টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়িয়ে 149 টাকা থেকে 157 টাকায় নির্ধারণের কথা জানান তিনি। বটল প্রাইস হচ্ছে 175 টাকা আর খোলাটা হচ্ছে 157 টাকা। আন্তর্জাতিক বাজারে যদি দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে। এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে দাম বাড়ানোর কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, নতুন দামে তেল বেচাকেনা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হবে। আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20%-এর বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। তো এই কারণে স্থানীয় মজুতদারি বেড়েছে। নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি। আজকে থেকে যেহেতু মূল্যটা কার্যকরী হবে, অনুমানের উপরে ভিত্তি করে যে একটা মজুদ তৈরি হয়, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাল্লাহ বন্ধ হবে। বর্তমানে আলু সহ সবজির বাজার অস্বাভাবিক স্বীকার করে 1 মাসের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালিকপক্ষের প্রস্তাব আমলে না নিয়েই তৈরি পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত জানালো শ্রম মন্ত্রণালয়। 9% হারে বাড়ানো বেতন জানুয়ারি থেকেই পাওয়া যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। চলমান অসন্তোষ দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে
শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকার পতনের পর গেল আগস্টে হঠাৎ অস্থির হয়ে ওঠে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। এরপর বেতন বৃদ্ধির সক্ষমতা যাচাই, টিফিন ভাতা বাড়ানো সহ 18 দফা উদ্যোগ নেওয়া হলেও সুফল মেলেনি খুব একটা। মালিক পক্ষের এমন দাবির মধ্যেই সোমবার বিকেলে সচিবালয়ে শ্রমিক নেতা ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির হার 5 থেকে বাড়িয়ে 9% করার কথা জানান শ্রম উপদেষ্টা, যা কার্যকর হবে চলতি মাস থেকেই। বলা হচ্ছে বিদ্যমান শতকরা 5 ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4 ভাগ যুক্ত করে সর্বমোট 9 ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। দেশের পোশাক শিল্প চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে কারো ফাঁদে পা না দেওয়ার পরামর্শ শ্রম উপদেষ্টার। এটা শুধু আভ্যন্তরীণ বিষয় থাকছে না, এটা উস্কানি দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মালিক পক্ষ 8% বেতন বৃদ্ধিতে রাজি ছিল বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। তবুও এমন সিদ্ধান্তে এ খাতের অসন্তোষ নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা শিল্প মালিক ও শ্রমিক নেতাদের। সকলের প্রতি আহ্বান যে এরপরে আর আমরা আশা করব যে কোনো অসন্তোষ বা কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমি শ্রমিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যার যার মতো আছে যেভাবে কাজ করতেছে সেভাবে আপনারা উৎপাদন চালিয়ে যান। এর আগে গেল বছরের ডিসেম্বরে ন্যূনতম মজুরি বাড়ানোর সময় পোশাক শ্রমিকদের বেতন বছরে 5% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল শ্রমিক, মালিক ও সরকার। মালিক এবং শ্রমিক আমি আশা করি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জনবল সংকটে এক যুগের বেশি সময়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে বন্ধ হয়েছে 18টি রেল স্টেশন। এতে যোগাযোগে ব্যয় বেড়েছে রেল নির্ভর বিশাল জনগোষ্ঠীর। একই সঙ্গে সংকটে পড়েছেন এসব স্টেশনের উপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকরা। অর্থনীতিবিদদের মতে রাজস্ব বাড়াতে দ্রুত স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এক যুগের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নীলফামারীর দারোয়ানি রেল স্টেশন, অথচ একটা সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, রেল নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের পদভারে মুখরিত থাকত। দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্টের পথে স্টেশনের অবকাঠামো ও যন্ত্রপাতি। কার্যক্রম না থাকায় এখন ধান চাল শুকানোর কাজে স্টেশন চত্বর ব্যবহার করেন স্থানীয়রা। একই অবস্থা চৌধুরানী রেল স্টেশনেও। সব ধরনের অবকাঠামো সুবিধা থাকলেও 2014 সাল থেকে স্টেশনটির সব কার্যক্রম বন্ধ। এখন বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। বড় বড় ব্যবসা এখানে ছিল, মালগাড়িতে তেল, সার, গম, এগুলো বহু প্রকারের জিনিস। এখানে কুলি হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের তথ্যমাফিক বর্তমানে 12টি স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে, আর পুরোপুরি বন্ধ 6টি। শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, এসব স্টেশন ঘিরে একসময় গড়ে উঠেছিল নানা ধরনের বাণিজ্য। ফলে একদিকে এসব স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আয়ও প্রভাব পড়েছে বিশাল এক প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা, যানবাহন, এইসব যে ইনকাম, তাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপুল একটা জনগোষ্ঠী তাদের এই আয়ের উৎস থেকে তারা বঞ্চিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে বন্ধ এসব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা স্টেশন চালাতে হলে আপনার 3টা মাস্টারের দরকার, পয়েন্টসম্যান দরকার, মিনিমাম 4টা পয়েন্টসম্যান দরকার, 4টা গেটম্যান দরকার। এই জিনিসগুলো কম আছে, যার কারণে আপনার চালাতে পারতেছে না। উদ্যোগ নিচ্ছে জনবলের সংকটের জন্য আপনার উদ্যোগ নিচ্ছে, এবং খুব অচিরেই এটা খুলে যাবে স্টেশনগুলো। গেল এক দশকে বিগত সরকার এসব স্টেশন বিভিন্ন সময় চালুর আশ্বাস দিলেও তার আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নীলফামারীর সৈয়দপুরে 3টি ইউনিয়নের লাখো মানুষ সেতুর অভাবে প্রায় 4 যুগ ধরে সড়ক পথে যোগাযোগে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থায়ীভাবে নদী দুটির ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানায় উপজেলা প্রকৌশলী। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের চিকলি নদীর কাচারি ঘাট। এখানকার বাঁশের সাঁকোটি প্রায় 11টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা।
ভারী বর্ষণে প্রতি বছর সাঁকুটি পানিতে ভেসে যায়। এলাকাবাসীর অভিযোগ, বাঁশের সাঁকুটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া সাঁকুটি পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্ভোগ পৌঁছেছে চরমে। সাঁকো সংস্কার নয়, স্থায়ীভাবে নদী দুটির উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। 5 হইতে 6,000-এর মতো লোক যাতায়াত প্রতিদিন যাওয়া আসা করে কামারপুকুরে। সেখানে মনে করেন ব্রিজটা না থাকার কারণে 5-7 কিলোমিটার ঘুরে যাইতে হয়। ভ্যান পড়ে যাইছে, মোটরসাইকেল পড়ে যাইছে, কতজন অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন বন্যা হয় তখন মনে করেন এটা সমস্যা দেখা যায়। এখানে পার হইতে তো অনেক ঝুঁকি। আমরা চাই যেন এই ব্রিজটা দ্রুত হয়। ব্রিজ দুটি ডিপিপি ভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান সৈয়দপুরের উপজেলা প্রকৌশলী। সামনের সপ্তাহের মধ্যে আমরা রিপোর্টটা পাঠাবো। এরপরে স্যাররা আরও যাচাই বাছাই করবে, গুরুত্ব দেখবে, আরও সার্ভে করবে। যদি মানে তাদের এটা প্রায়োরিটি বেসিস এটা করা সম্ভব হয় তাহলে অবশ্যই এটা দিবে আশা করি। ব্রিজ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 65 ও 60 মিটার। নির্মাণের জন্য 0.40 ও 0.30 একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। সময় সংবাদ, নীলফামারী। প্রায় 5 বছর ধরে ডিজেল আসছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতায় থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান দুটি তেল ডিপোতে। এতে করে সড়ক পথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে ডিজেল কিনে জমিতে সেচ দিতে হচ্ছে চরাঞ্চল সহ জেলার কৃষকদের। আগামী বোরো মৌসুমের আগে ডিপো দুটির মাধ্যমে তেল সরবরাহের দাবি ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের। এদিকে ডিপো দুটি সচল করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জামিন বেয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদের ডান তীরে পানিতে ভেসে আছে যমুনা ও মেঘনা অয়েল কোম্পানির দুটি বার্জ ডিপো, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নেই তেল সরবরাহ। অথচ 4 বছর আগে ডিপোগুলো থেকে বড় মৌসুমে প্রতি মাসে প্রায় 25 লাখ লিটার ও অন্য সময়ে 10 লাখ লিটার ডিজেল সরবরাহ হতো। নৌপথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য 1989 সালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর এলাকায় দুটি বার্জ ডিপো স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এরপর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকের কাছে ডিজেল সরবরাহ করে এলেও নাব্য সংকটের অজুহাতে 2020 সালের শুরু থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর। এলাকাবাসীর অভিযোগ, ডিপো বন্ধ থাকায় বেশি দামে ডিজেল কিনে চাষাবাদ সহ নৌযান চালান তারা। পার্বতীপুর থেকে তেল নিয়ে আসি, বাগাবাড়ি থেকে তেল নিয়ে আসি, আর এতে আমাদের ক্যারিং খরচ বেশি। এনটি ডিলাররা তেল নিত, আমরা ওখান থেকে তেল নিতাম, একটু কম দাম হতো। এই ডিপোতে তেল আসলে অন্তত কৃষকরা বা এই শ্যালো চলতেছে, কৃষকরা গরিব মানুষ এটা থেকে অনেক উপকৃত হবে। প্রয়োজনীয় লোকবল সহ সবকিছু ঠিকঠাক থাকলেও তেল না আসার কারণ জানা নেই ডিপোতে কর্মরতদের। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে তেল আসলে আমরা তেল ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের মেশিন মিটার ডেটার সব ঠিক আছে। যেহেতু এটা কৃষকের সাথে রিলেটেড এবং আমাদের খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টতা, আমি খুব দ্রুত চেষ্টা করব এগুলি কীভাবে পুনরায় চালু করা যায়। চিলমারী বার্জ ডিপো দুটির তেল ধারণ ক্ষমতা প্রায় 10 লাখ লিটার। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে এনবিআর। সোমবার বিকেলে ঢাকা থেকে আসা সংস্থাটির একটি দল অভিযান চালায়। রিসোর্টের বিভিন্ন কক্ষসহ তল্লাশি চালানো হয় আশপাশেও। এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে অভিযানে অংশ নেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী অভিযানে রিসোর্ট থেকে 4টি কম্পিউটারের হার্ড ডিস্ক ও বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়। রাজস্ব ফাঁকির অভিযোগে তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয় বলে জানান এনবিআর পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী।
শেখ হাসিনা সরকার দেশ থেকে অনেক সুবিধা নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহত পরিবারদের সঙ্গে সাক্ষাতের সময় মানিকগঞ্জের শিবালয়ের রূপসায় শহীদ রফিকুল ইসলামের বাড়িতে কথা বলেন তিনি। কেন আমরা ভারতের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে আমরা বিদ্যুতের আমরা আমদানি করব তার কাছ থেকে, আমরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন যদি এত মানুষ করতে পারে বাংলাদেশের লোকরা, তো আর কেন আমরা করতে পারবো না? এটা করা হয়েছিল শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল থাকার কারণে, এবং এই কারণেই আজকে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, এবং শেখ হাসিনা যে ষড়যন্ত্রগুলো করছেন, যে চক্রান্তগুলো করছেন, সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে তারা প্রোটেকশন দিচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেটি হবে অনেক কঠিন নির্বাচন। এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে সে সরকার হবে জাতীয় সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই ঘোষণাই দিয়েছেন। সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে যত দ্রুত সম্ভব। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে ৩১ দফার মধ্যে যে দফা সংযোজিত করেছেন জনাব তারেক রহমান, জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ, এবং সকলের মতামত দিয়ে দেশ পরিচালনা করবেন। প্রতিবেশী দেশে থেকে আজকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাংলাদেশের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। দেখছেন ভোরের সময়। উদ্বোধন হলেও অব্যবহৃত পড়ে আছে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল। সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও পরিত্যক্ত অবকাঠামোতে হতাশ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এমনকি অব্যবহৃত টার্মিনাল ভবনে আনাগোনা বেড়েছে মাদকসেবীদের। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। জেলা শহরে যানজট নিরসনের লক্ষ্যে ২০০৩ সালে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল, কিন্তু নির্মাণের পর উদ্বোধন করা হলেও এখনও তা ব্যবহার করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল ভবনের টিকিট কাউন্টার, শৌচাগার, বসার ব্যবস্থা সহ যাত্রীদের প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাই রয়েছে, অথচ মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার খুলে টিকিট বিক্রি করছেন পরিবহন মালিকরা। বছরের পর বছর ধরে টার্মিনালটি ব্যবহার না করায় এর দখল নিয়েছে মাদকসেবীরা। যানবাহনগুলো যখন সড়ক থেকে ছাড়ে তখন দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়, আর যদি আমাদের এই টার্মিনাল থেকে ছেড়ে যায় তাহলে এই সম্ভাবনাটা খুবই কম। টার্মিনাল জাঁকজমক হতো, তাহলে 2 টাকা সবাই কামাই করে চলতে পারতো, কিন্তু কামাই করার ব্যবস্থা নাই। অনেক সময় কিন্তু আমরা আতঙ্কের মধ্যে থাকি যে আসলে কোন গাড়ি পিছন থেকে আসে আমাদেরকে লাগা দিচ্ছে নাকি। পৌরসভা যদি মনে করো যে ওনারা যে ইটা আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা যদি এখানে কাউন্টারগুলো করে তাইলে নিশ্চয়ই কোচগুলো এখানে চলে আসবে, তখন অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। শীঘ্রই টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অবকাঠামোগতভাবে অনেক ঘাটতি আছে, ড্রেনেজ সিস্টেমের সমস্যা আছে, এরপরে ওখানে যে কাউন্টার সেই কাউন্টারগুলো নেই। আমরা প্রকল্প গ্রহণ করেছি, এটা অতি দ্রুত আমরা টেন্ডারে যাব। ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন রুটে গড়ে প্রতিদিন চলাচল করে শতাধিক যাত্রীবাহী বাস। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। মুন্সিগঞ্জে বসেছে শ্রমের হাট। প্রতিদিনের মতো শ্রম বিক্রির জন্য অপেক্ষায় শতাধিক দিনমজুর। পছন্দের শ্রমিককে দরদাম করে নিয়ে যায় গৃহস্থলীরা, কিন্তু আলু মৌসুম চলায় 2 সপ্তাহের ব্যবধানে জনপ্রতি শ্রমের দর বেড়েছে 200 টাকা পর্যন্ত। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কনকনে শীত উপেক্ষা করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বালিগাঁও হাটে বসে আছেন শ্রমিকরা, অপেক্ষা ভালো দরে কাজ পাওয়ার। বালিগাঁও ইউপি কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে বসা ব্যতিক্রমী এই হাটে শুধু স্থানীয় নয়, উত্তরাঞ্চল সহ নানা জেলা থেকেও শ্রমিক আসেন। তারা জানান, অধিকাংশকেই নিয়ে যাওয়া হয় জমির কাজে। আলু খেতে একদিন কাজ করলে আরেকদিন তাহে না। যেই মায়না পাই সেই মায়না দিয়ে মনে করেন নিজের খেতেই কষ্ট হয়ে যায়, কিন্তু দেশে পাঠাতে পারি না। আমরা 500-700 টাকা আমরা যে রুজি করি, এই টাকাতে আমাদের কোনো কিছু হয় না। এদিকে গৃহস্থলীরা বলছেন, 2 সপ্তাহের ব্যবধানে শ্রমিকদের মজুরি বেড়েছে 200 টাকা পর্যন্ত। এই শ্রমিকের যে ব্যয়, এই ব্যয় দিয়ে কৃষকের উৎপাদন খরচ বেশি বেড়ে যায়, পরে মানুষ বিক্রি করে উৎপাদন খরচ উঠাইতে পারে না। একদিনের কাম এও কাম করবো, আসরের নামাজের পর উঠতে যাবো,
তো এইভাবে কাজ করলে কৃষক অনেক প্রত্যাপ বেশি পড়ে থাকা। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত 2.5 ঘন্টা ধরে চলে শ্রম বিক্রির এই হাট। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে দেশজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সোমবার দিনটি উপলক্ষে বিভিন্ন স্থানে র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন সরকারি বেসরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এছাড়া বিভিন্ন সভা ও সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে কোটি মানুষ, সুতরাং এখানে দুর্নীতিকে আর ঠাঁই দেয়া হবে না। অতীতে যারা দুর্নীতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। শেরপুরের নালিতাবাড়িতে অবৈধভাবে আনা ভারতীয় কম্বল সহ চোরা কারবারি 2 সদস্যকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার উপজেলার সমুচ্চুরা কালিস্তান থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত ঘেঁষা ওই এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা 56 পিস ভারতীয় কম্বল সহ চান মিয়া ও সোহেলকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান। আটক 2 জনকে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিমগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 7টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাত 3টা থেকে কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচলটা ব্যাহত হচ্ছিল। তো একদম ভোর রাত অর্থাৎ 5টার পর থেকে কিন্তু একদম তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে এই কুয়াশা, যার কারণে কিন্তু 3টি রোড এই অঞ্চলের যে পাটুরিয়া এবং দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচল সম্পূর্ণ 6টার থেকে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কিন্তু আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন এখন পর্যন্ত 3টি রোডে 7টির মতো ফেরি মাঝ নদীতে আটকে রয়েছে, এটা এখনো ঘাটে এসে নঙ্গর করতে সক্ষম হয়নি। আমরা সেখানে জানার চেষ্টা করেছিলাম কি রকম যানবাহন রয়েছে। সেখানে তারা বলছে শতাধিক যানবাহন নিয়ে কিন্তু এই মাঝ পদ্মায় কনকন শীতের ভিতরে এবং কুয়াশার মধ্যে মানুষ কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। ঘাট এলাকাতে যদিও যানজট বা বড় ধরনের গাড়ির যে সারি তা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ রাতের দিকে গাড়ি কম থাকায় এই সমস্যাটা সৃষ্টি না হলেও কিন্তু এই মুহূর্তে যারা অপেক্ষা করছে ঘাট এলাকায় তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা যাত্রী রয়েছে তারা বলছেন যে এই যে এইটা কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়া কিন্তু এটা একটা নতুন কোনো ঘটনা না। প্রায় শতই কিন্তু এই নৌরুটগুলোতে তারা আসে এবং এসেই কিন্তু এই দুর্ভোগগুলো তাদের সৃষ্টি হয় এবং যারা অফিসে বা দূর দূরান্তে যারা যাবে তাদের কিন্তু কষ্টের বিষয়টা একটু বেড়েই চলেছে। তবে আজকের কুয়াশাটা কিন্তু তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। কখনো কখনো আমরা দেখছি যে এটা একদম গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু এই কুয়াশাটা ঝরছে। আমরা বিআইডব্লিউটিসি এবং টি এর সাথে কথা বলেছি, তারা বলছেন যে কুয়াশা কেটে গেলে কিন্তু ফেরি চলাচল তারা স্বাভাবিক করতে সক্ষম হবে। তারা বলছেন যে এই চ্যানেলগুলোতে যেহেতু বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছে না এই মুহূর্তে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ফেরিটা বন্ধ করে দেওয়ার জন্য তারা বলছে বলে দুর্ঘটনা এড়ানোর জন্য তারা কিন্তু এই কাজটি করেছেন। তো পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে মোট 26টি ফেরি রয়েছে এবং সব সময় এইটা 26টি ফেরি কিন্তু চলাচলরত থাকে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কুয়াশার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে। বাজারের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে নাটোরের সব ধরনের সবজি
কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর শহরের স্টেশন বাজারে রয়েছেন রিপোর্টার আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। কারণ হিসাবে যে কৃষকরা যেটি বলছে এবং ব্যবসায়ীরা বলছে যে সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই দাম কমে আসছে এবং থেকে যেটি পাইকারি বিক্রি 30 থেকে 50 টাকা, ফুলকপি 40 টাকা কেজি, বাঁধাকপি 20 থেকে 25 টাকা কেজি এবং 25 টাকা কেজি। নতুন আলু যেটি সেটির দাম কমে এসেছে 65 থেকে 90 টাকা কেজির মধ্যে চলছে। লাউ 25 থেকে 30 টাকা কেজি, টমেটো যেটি 70 থেকে 80 টাকা, গাজর 40 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কৃষি বিভাগ যেটি বলছে তারা কিন্তু চলতি বছর আমাদের লক্ষ্যমাত্রা ধরেছে 6,115 হেক্টর, প্রায় 1,20,000 মেট্রিক টন সবজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে 1,20,000 মেট্রিক টন উৎপাদন হবে এবং সেই উৎপাদন তার অর্ধেক পর্যায়ে প্রতিদিন করে সবজির চাষ হবে। এই ছিল নাটোরের স্টেশন বাজার থেকে সবজি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি থাকলেও নেই বাংলাদেশের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই ঢাকার। তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি চ্যালেঞ্জের। বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকের। এই ভেজিটেবল ফ্রুট সব মালটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে মালটা নিয়ে আসতে পারি না, কারণ বাংলাদেশের ইম্পোর্টের খরচটা বেশি হয়, আমাদের ফ্লাইটের খরচটা অনেক বেশি। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। আর সমুদ্র পথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে এখানে পণ্য আসে, আমরা অতি দ্রুত পণ্যটা পেয়ে যাব, শিপমেন্ট কস্ট অনেক কমে যাবে, ইম্পোর্টার যারা আছে তাদের অনেক উপকার হবে এবং ফাইনাল কনজিউমার যারা বায়ার তাদেরকেও কম দামে পণ্যটা বিক্রয় করা সম্ভব। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। আমাদের দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটি কিন্তু খুবই কম, তো উভয় দেশই চেষ্টা করছে যে দুই দেশের মধ্যে যাতে বাণিজ্যিক সম্পর্কটা বৃদ্ধি পায়। ইতিমধ্যেই আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি যাতে করে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে যে জাহাজ চলাচল সেটি করা সম্ভব হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। সময় সংবাদ, মালদ্বীপ। কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা সহজেই সৌদির মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে ফেরত আসেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে রিয়াদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত।
প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ জাফরুল্লাহ কুয়েতে উমরা ভিসা ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় তাকে যেতে হয় সৌদি আরব। প্রতিবার উমরা ভিসায় কাফেলার সঙ্গে সৌদি যেতে খরচ বেশি হওয়ায় গত 11 নভেম্বর তিনি আবেদন করেছিলেন 1 বছরের মাল্টিপল ভিসার, কিন্তু তাকে ভিসা দেয়নি রিয়াদ। এই যে নভেম্বরের 11 তারিখ আমি অ্যাপ্লাই করছি সৌদি আরব যাওয়ার জন্য, সৌদি আরব 1 বছরের মাল্টিপল ভিসার জন্য, কিন্তু অদ্যাবধি কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, সেন্ট এম্বাসি এসে গেছে। অথচ আমার প্রত্যেক মাসে সৌদি আরব যাইতে হয় আমার এখানে দেখভাল করার জন্য, সবকিছু ম্যানেজমেন্ট করার জন্য। আরেক প্রবাসী ফরহাদ কুয়েতে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। উমরা ভিসার তুলনায় খরচ কম এবং হজ মৌসুম ছাড়া যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন এই আশায় গেল রমজানে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসার আবেদন করেও ব্যর্থ হন। আমি সৌদিতে মাল্টি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত প্রসেসিং থাকার পরে রিজেক্ট করছি। যখন মাল্টি ভিসা পাই নাই তখন আমি উমরা ভিসা নিয়ে সৌদিতে গেছিলাম, কিন্তু আশা ছিল যে মাল্টি ভিসাটা যদি পাইতাম তাহলে দেখা গেছে 1-1.5 মাস 2 মাস পর সৌদিতে ঘুরতে যেতে পারতাম, ওইখানে যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ওদের সাথে দেখা করতে পারতাম। কুয়েতের বৈধ রেসিডেন্স কার্ডধারী বিভিন্ন দেশের প্রবাসী খুব সহজেই পাচ্ছেন সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসা। যে কোনো পেশায় নিয়োজিতদের ভিসা দিচ্ছে রিয়াদ। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ অনেক দেশের প্রবাসীরা মাল্টিপল ই ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। প্রতি বছর 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি উমরা করতে কুয়েত থেকে সৌদি আরবে যান। মাল্টিপল ই ভিসা না পাওয়ায় বেশি অর্থ দিয়ে উমরা ভিসা নিয়েই সৌদি যেতে হচ্ছে তাদের। এছাড়া উমরা হজের বাংলাদেশি ট্যুর গাইড বা মোয়াল্লেমরা কুয়েত থেকে মাল্টিপল ই ভিসা না পাওয়ায় ভ্রমণকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এতে অন্য দেশের উমরা ব্যবসায়ীদের সঙ্গে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে আর ফেরেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হচ্ছে রিয়াদের। রোহিঙ্গারা এখানে অবৈধভাবে মানে ফাস্টফুড নিয়ে এখানে আসছে, এটার কলঙ্কটা হচ্ছে, বদনামটা হচ্ছে বাংলাদেশিদের। কারণ ওই ফাস্টফুডটা হচ্ছে বাংলাদেশের। হজ কাফেলার সংশ্লিষ্ট মোয়াল্লেমরা প্রতি বছর অন্তত 8-10 বার আপ ডাউন করতে হয়, যাতায়াত করতে হয়। কারণ আমরাও প্রতিবার 520 রিয়াল দিয়ে এই বিষয়গুলো কিনতে হচ্ছে। 34 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 13,600 টাকা ফি দিয়ে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ই ভিসা পাচ্ছেন অন্য দেশের প্রবাসীরা। অন্যদিকে 44 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 17,600 টাকা ফি দিয়ে উমরা ভিসায় কেবলমাত্র একবার সৌদিতে প্রবেশের অনুমতি পান বাংলাদেশি পাসপোর্টধারী প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, ব্রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। খেলার খবর, যুব এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই শিরোপা গোটা দেশকে উৎসর্গ করেছেন ইয়াং টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে ভালো করতে চান 2026 বিশ্বকাপে। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নেন ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। সাদামাটা আয়োজনেই আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। যদিও ছাদ খোলা বাসে ট্রফি সেলিব্রেশনের ইচ্ছে পোষণ করেছেন অনূর্ধ্ব-19 ক্রিকেটাররা। ট্রফিটা ধাতব, প্রাণহীন, কিন্তু 72,000 বর্গ মাইলে জাগিয়েছে প্রাণের স্পন্দন। স্বর্ণালী এই ট্রফিটা ধর্ম বর্ণ নির্বিশেষে বদ্বীপের প্রায় 18 কোটি মানুষের দারুণ এক অর্জনের গল্প বলে। ক্রিকেট প্রেমী হোক বা নাই হোক, এই আনন্দের অংশ সবাই। সংযুক্ত আরব আমিরাত থেকে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফেরা ক্রিকেটারদের প্রাণ খোলা হাসি ছড়িয়ে পড়ুক প্রত্যেকের ঠোঁটে, এটাই তো চান তারা। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছে। আসলে দেখেন, দেশের জন্য খেলতেছে, এটা খুবই প্রাউড ফিল করতেছি। টিমে যা দেশের জন্য যা প্রয়োজন হয়, সে একটা কথা কি, টিমের জন্য জান দিতে রাজি আছে দেশের জন্য। বর্তমান প্রেক্ষাপটে ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জয় বাড়তি আনন্দ দিচ্ছে গোটা দেশকে। ফাইনালের মঞ্চে মাঠের লড়াইয়ে আগ্রাসী মনোভাব ছিল ইয়াং টাইগারদের। তাদের তর্জন গর্জনে কুপোকাত ইন্ডিয়া। শুধু ভারতই নয়, লড়াইয়ে কাউকে এক বিন্দু ছাড় দেয়নি এ দল। ভারতে আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম, সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম। তো ওইটার কনফিডেন্স ছিল, স্লেজিং ওরাও করছে, আমরাও করছি। সো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা ভয় বললেন নাম, ও মারতেছিল, তখন আর কি মারুফ ভাই যে উইকেটে নিচ্ছে, স্লেজিংয়ের মাধ্যমে আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে। এমন সাফল্য বিশ্বকাপেও ধরে রাখতে চান যুবারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়।
প্রথম ওয়ানডেতে 5 উইকেটের হারে সিরিজে 1-0 পিছিয়ে টাইগাররা। স্কোরবোর্ডে 294 রান তোলার পরেও উইকেটের বিবেচনায় তা অপ্রতুল ছিল। তাই তো এ ম্যাচেও আভাস মিলছে হাই স্কোরের। 2014 সালের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ হারেনি বাংলাদেশ। মিরাজের দলের সামনে চ্যালেঞ্জ তাই সেই ধারা বজায় রাখার। ওপেনিংয়ে বড় সংগ্রহের জন্য দায়িত্ব নিতে হবে মিরাজ তামিমদের। ব্যর্থতার বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ লিটনের। প্রথম ওয়ানডেতে ইনিংস সর্বোচ্চ 74 রান তুললেও মেহেদী মিরাজের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। তবে অভিজ্ঞ রিয়াদ আর জাকিরের ব্যাটে ভরসা খুঁজতে পারে টাইগাররা। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কের ভাবনায় থাকবে বোলিংও। এ ম্যাচে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। টানা খেলা থাকায় ম্যাচ ডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছে সিমন্স শিষ্যরা। যুব এশিয়া কাপ জয়ের মোমেন্টাম কাজে লাগিয়ে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টেও কাজ হবে আলাদা করে। সেজন্য 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত ক্যাম্পের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আসছে বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যাওয়ে আর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। পাশাপাশি মেডিকেল বিভাগ অনুমতি দিলে ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল এর মতো প্রতিযোগিতামূলক আসরে খেলার জন্য সুযোগ করে দেয়া হবে এই যুবাদের, জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ফাহিম সিনহা। এশিয়া কাপ আন্ডার 19 পরপর 2বার জেতা এটাতে প্রুফ করে যে আমাদের আপনার ডেভেলপমেন্ট প্রসেসটা ভালো। গত বছরের থেকে আপনার গত বছর যারা খেলেছিল হয়তো 2-3 জন বাদে সবই নতুন। সো অবশ্যই খুব ভালো লাগছে। বিসিবির অন্যান্য ডিপার্টমেন্ট কি কাজ করছে, কিভাবে করছে তা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও এই একটা বিভাগ নিয়ে মোটামুটি সন্তুষ্ট সবাই। কারণ গেম ডেভেলপমেন্টের উন্নতিটা যে চোখে পড়ার মতো। অন্তত বয়স ভিত্তিকে বাংলাদেশের যুবাদের সাম্প্রতিক পারফরমেন্স এইটুকু তৃপ্তি দিতেই পারে। একটা বিশ্বকাপ, 2টো এশিয়া কাপ কথা বলবে তাদের পক্ষেই। কিন্তু সমস্যা হচ্ছে পরের ধাপটা নিয়ে। এবারের এশিয়া কাপ চলাকালীনও এই আলোচনায় সরগরম ছিল ক্রিকেট পাড়া। যুব ক্রিকেটে বাংলাদেশ বরাবর ভালো হলেও কেন যেন পরবর্তী ধাপে এসে পথ হারিয়ে ফেলেন এই ক্রিকেটাররা। কখনো ইনজুরি, আবার কখনো পারফরমেন্সের চাপে খুঁজে পাওয়া যায় না বয়স ভিত্তিকের সেই তারকাদের। তাই তো অনেকেই আক্ষেপ করে বলেন বাংলাদেশের ক্রিকেটাররা বড় না হলেই যেন ভালো। বিষয়টা নাড়া দিয়েছে বিসিবিকে, সেটা স্বীকার করে নিয়েছেন ফাহিম সিনহাও। ন্যাশনাল টিমের পাইপলাইনে তো আপনার সব ম্যাক্সিমাম 19 প্লেয়ার। সো ওইভাবে ডেভেলপড হয়ে একটা আপনার যে এক্সাম্পলটা দিলেন ইন্ডিয়ার স্ট্রাকচার আর আমাদের স্ট্রাকচারের মধ্যে তো একটা পার্থক্য আছে। বাট আমাদের কাছে যে প্রবলেমটা মনে হয়েছে ওইটা আমরা ইন্টারনালি সলভ করে ওইটা একটা বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করছি। এশিয়া কাপ জয়ীদের জন্য ইতোমধ্যে সাজানো হয়ে গেছে ভবিষ্যৎ পরিকল্পনা। আগামী 1 বছর কোথায় কিরকম চ্যালেঞ্জের সামনে তাদের ছুঁড়ে দেওয়া হবে তা ঠিক করে ফেলেছেন নীতি নির্ধারকরা। ঘরে বাইরে বেশ ব্যস্ত সময় পার করতে হবে তামিম ইমনদের। এই মাসের শেষে শ্রীলঙ্কা আসার কথা, বাট শ্রীলঙ্কা ওইটা একটু হেল্ড আপ হয়েছে আপাতত। বাট হোম এন্ড অ্যাওয়ে একটা সিরিজ হবে তাদের সাথে আমাদের। জুলাই মাসে আছে আপনার সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওখানে 10টা ওয়ানডে খেলবে। তারপরে আবার সেপ্টেম্বরে আছে ইংল্যান্ড। সো কন্টিনিউয়াসলি আপনার এরা ক্যাম্পেই থাকবে, আপনার কোচদের মনিটরিংয়েই থাকবে, ফিটনেসটাও আমরা মনিটর করতে পারবো। শুধু নিজেদের বয়সের চ্যালেঞ্জ নয়, যুবাদের জন্য আরো বড় কিছু পরীক্ষার আয়োজন করতে ইচ্ছুক ক্রিকেট বোর্ড। ক্রিকেটীয় স্কিলের পাশাপাশি মানসিক টাফনেস বাড়াতে বড়দের বিপক্ষে তাদের প্রতিদ্বন্দ্বিতা করাতে চায় তারা। ট্রেনার, ফিজিও, মেডিকেল টিমের ক্লিয়ারেন্সের উপর ডিপেন্ড করে। যদি আপনার একটা ছেলে আপনার অনেকে আমরা অতীতে দেখেছি অনেকে আপনার 19-20 বছরে আপনার ন্যাশনাল টিমেও ডেবিউ করেছে। তো প্রিমিয়ার লিগ খেলা যদি ওরকম পোটেনশিয়াল থাকে, ওরকম ক্যালিবার থাকে, ডাক পেলে ওই সুযোগটা আমরা চাবো নেক। বাংলাদেশের যুব ক্রিকেটে যা কিছু অর্জন তার সিংহভাগ প্রশংসা ক্রিকেটাররা পেলেও বিসিবির চোখে এর বড় দাবিদার নাভিদ নেওয়াজের কোচিং স্টাফ, যাদের নিয়ে শতভাগ সন্তুষ্ট গেম ডেভেলপমেন্ট বিভাগ। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য কোচিং স্টাফ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। 2025-27 টেস্ট সাইকেলে নিজেদের আরও শক্তিশালী অবস্থানে দেখতে চান টাইগার সিমাররা। তার জন্য এখনই পরিকল্পনা সাজাচ্ছেন এবাদত খালেদরা। জাতীয় দলের প্রত্যাবর্তনের জন্য তারা পারফর্ম করতে চান ঘরোয়া লিগে। টাইগার পেস সেন্সেশন নাহিদ রানার সাফল্য গর্বিত করে সিনিয়রদেরও। এদিকে এনসিএল-এ শিরোপা জয়ী সিলেট এবার শিরোপা জিততে চায় টি-20 ফরম্যাটেও। দিগেন সিংহের ছবিতে রিপোর্ট। লাক্কাতুরায় এ এক ভিন্ন আবহ। এনসিএল এর টি-20 উৎসব শুরুর অপেক্ষা। ইতোমধ্যে পৌঁছে গেছে দলগুলো, মাঠের অনুশীলনও শুরু করেছে স্বাগতিক সিলেট। প্রথমবারের মতো যারা জিতেছে জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন।
টাইগার ক্রিকেটে সিলেট মানেই যেন পেস বিপ্লব। এবাদত খালেদ, তানজিম সাকিবরা নিয়মিত মাতাচ্ছেন জাতীয় দল। তবে নাহিদ রানা, হাসানদের সাফল্যে সাদা পোশাকে জায়গা পেতে চলছে তীব্র প্রতিযোগিতা। গেল 2 টেস্ট সাইকেল বাংলাদেশ শেষ করেছে তলানিতে। তবে এবার টাইগাররা জিতেছে 4টি ম্যাচ, যার 3টি আবার অ্যাওয়ে। 2025 থেকে 27 টেস্ট সাইকেলে নিজেদের অবস্থান এবার আরও ওপরে নিয়ে যাওয়ার সংকল্প পেসারদের, যে জন্য তরুণদের নানা পরামর্শ দিচ্ছেন সিনিয়র ক্রিকেটাররা। নেক্সট সার্কেল আসবে, নেক্সট ইয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ আসবে, ওইখানে আরও বেশি ম্যাচ জিতবো, আরও বেশি ম্যাচ ড্র হবে। তো এটাই আর কি, ধরুন একটা শুরু হয়েছে আর কি। এখন অনেক প্লেয়ার নতুন, হয়তো অ্যাডজাস্ট হইতে পারছে না, বাট ফিউচারে অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সময় লাগে আর কি। আমি অনেক খুশি। আমি ইভেন নাহিদ রানাকে টেক্সটও দিছি। নাহিদ রানা অনেক ভালো বল করছিল ওই ম্যাচে। হেলদি কম্পিটিশন অবশ্যই দলের জন্য খুবই ভালো, আমি খুবই এনজয় করি। তবে আপাতত লক্ষ্যটা এনসিএল এর সংক্ষিপ্ত সংস্করণ, যা টুর্নামেন্টে ক্রিকেটাররা দেখছেন জাতীয় দলে ফেরার মঞ্চ। সঙ্গে স্বাগতিক হওয়ায় সিলেটের যেমন সম্ভাবনা দেখছেন, সাথে দেখছেন চাপও। আমাদের নিজেদের হোম গ্রাউন্ড আমরা খুব ভালোভাবে চিনি এখানে। তো এটা যে জিনিসটা হচ্ছে, এখন ভালো খেলতে হবে, যেহেতু শর্টার ফরম্যাট, এখানে সময়টা খুবই কম এবং হাই ইন্টেন্সিটির গেম, তো তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে হবে। অনেক ইয়াং টিম, তারা ক্যাপেবল, কারণ তারা পারফর্মার। আর একটা টিমে যখন পারফর্মাররা থাকে তখন টিম রেজাল্ট করে। আমরা আশা করি যে টিম একটা ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের যে বোলিং ডেপথ যদি দেখেন, অনেক স্ট্রং বোলিং ডেপথ। আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ব্যাটিং ঠিক মতো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভালো প্রিপারেশন আছে, আমরা একটা ভালো কিছু করব। ঢাকা সিলেট ম্যাচ দিয়ে বুধবার থেকে শুরু হবে এনসিএল এর টি20 ফরম্যাট। মাহবুব রিমন, সময় সংবাদ। সুইডেনের আদালতে ওঠা ধর্ষণের মামলা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ বিষয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন ফ্রেঞ্চ তারকা। সুইডিশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি বলে জানান তিনি। এছাড়া নভেম্বর উইন্ডোতে কোচ কেন তাকে স্কোয়াডে রাখেননি তা জানেনই না এমবাপ্পে। অভিষেক ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে জিতেছিলেন সেরা ফুটবলারের তকমা। কাতার বিশ্বকাপেও খেলেছেন ফাইনালে, আলোড়ন ফেলেছিলেন পুরো বিশ্বে। সেই কিলিয়ান এমবাপ্পে এখন পার করছেন সবচেয়ে বাজে সময়। এরই মাঝে সুইডেনের আদালতে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে চলছে সমালোচনা। অবশেষে এসব বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফরাসি তারকা। গেল অক্টোবর উইন্ডোতে নেশনস লিগের ম্যাচে ফ্রান্সের স্কোয়াডে না থাকায় সুইডেনের রাজধানী স্টকহোমে দুদিনের জন্য সময় কাটাতে যান কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদে ফেরার পর সুইডিশ গণমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ধর্ষণের। যদিও পুলিশ এখনো নাম প্রকাশ করেনি অপরাধীর, চলমান রয়েছে তদন্ত। এমন খবরে রীতিমতো হতবাক এমবাপ্পে। আমি অবাক হয়েছিলাম যখন প্রথম খবরটা শুনি। সত্যি বলতে এখনো এটা বিশ্বাস করতে পারছি না। এসব জিনিস হঠাৎ করেই জীবনে আসে আর বিভ্রান্তির সৃষ্টি করে। আমি কখনোই এ ঘটনার সাথে জড়িত না, এর প্রভাব আমার উপর পড়ছে না। আমাকে সুইডেন সরকারও এ ব্যাপারে কিছুই জানায়নি। এদিকে গেল ফিফা উইন্ডোতে ইতালি ইসরায়েল ম্যাচেও এমবাপ্পেকে রাখা হয়নি ফ্রান্সের স্কোয়াডে। তবে খেলার ইচ্ছা প্রকাশ করার পরও ফ্রেঞ্চ তারকাকে কেন স্কোয়াডে রাখা হয়নি তার স্পষ্ট কোনো কারণ জানাননি দিদিয়ার দেশম। সম্প্রতি বাজে পারফরমেন্স ছাড়াও জাতীয় দলের প্রতি এই তারকার ভালোবাসা কমে গেছে বলে মন্তব্য করেছেন অনেকে। আমার কাছে ফ্রান্স দলের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। দলের প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। সেপ্টেম্বরে কোচকে আমি বলেছিলাম দলে না রাখার জন্য, কারণ নতুন দেশে পাড়ি জমিয়েছিলাম, আর অক্টোবরে ইনজুরি। তবে নভেম্বরে কেন রাখা হয়নি তা আমি জানি না। আমি কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, তিনি দলের বস। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে সব লিগ মিলিয়ে 21 ম্যাচে 11 গোল করেছেন এমবাপ্পে। তবে গুরুত্বপূর্ণ মোমেন্টে তার ব্যর্থতায় হতাশায় ডুবেছে লস ব্লাঙ্কোস। যদিও নিজেকে প্রমাণ করে আবারও ঘুরে দাঁড়াতে চান এমবাপ্পে। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়াও নিজে জিততে চান ব্যালন ডিওর। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন পাঠ্য বইয়ে যুক্ত হলো জুলাই বিপ্লবের বীরত্ব গাথায় স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতিও। ৭১-এর যুদ্ধ জয়ের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। ভ্যাট আদায়ের পরিসংখ্যানে গড়মিল বেশি দেখানো হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। বর্তমান সিস্টেমে ত্রুটির সুযোগ নেই দাবি এনবিআর চেয়ারম্যানের, খতিয়ে দেখার আশ্বাস। উত্তরের জনপদে শীতের দাপট, প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। এবার আগেভাগেই ঠান্ডা পড়ায় বিপাকে মানুষ। পুরানো গরম কাপড়ের দোকানে নিম্নবিত্তের ভিড়। দেশে ফিরলেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৭ বাংলাদেশি, দ্রুত পুনর্বাসনের দাবি। জুলাই অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করে হয়েছিলেন দণ্ডিত।
এবং টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জয় করে রাজস্বিক প্রত্যাবর্তন বাংলাদেশের। বিমানবন্দরে বরণ শিরোপা জয়ীদের। ট্রফি পুরো জাতিকে উৎসর্গ অধিনায়ক তামিমের। দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য, একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট, আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।